প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের আজকের একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি গত দুটি ক্লাসে পরিণতি ও সুশাসনের প্রথম এবং দ্বিতীয় প্রথম পত্রের উপরে দুটি অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের উপরে আলোকপাত করব। তোমরা হয়তোবা জেনেছ যে আমরা একসাথেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটির ক্লাস একসাথে নেই এবং পরীক্ষাও একসাথে নিয়ে থাকি। তো আজকে আমি দ্বিতীয় পত্রের থেকে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যেটি রয়েছে, এখানে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন, ঔপনিবেশিক শাসন তোমরা হয়তোবা শুনেছ, নিচের ক্লাসেও তোমরা পড়েছো এটা। তো এখানে 1600 সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে রানী এলিজাবেথের সনদ নিয়ে প্রত্যক্ষভাবে প্রথম ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার জন্য প্রথমে আসে। খেয়াল করো, তোমরা সনটা মনে রাখবে, 1600 সালে কিন্তু রানী এলিজাবেথের নিকট থেকে যে সনদ লাভ করেছে 1600 সালে, এবং 1600 সালে এই ভারত উপমহাদেশে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। তো 1613 সালে মোগল সম্রাট জাহাঙ্গীর আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার অনুমতি প্রদান করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে বাণিজ্য করার অনুমতি পেয়ে বোম্বে, হুগলি, বিহার ইত্যাদি স্থানে বিভিন্ন বাণিজ্য কুঠি স্থাপন করে তারা বাণিজ্য শুরু করেছিল 1613 সাল থেকে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ক্রমে। তো আস্তে আস্তে তারা প্রথমে নিয়মতান্ত্রিক ভাবেই বাণিজ্য করে আসছিল। আস্তে আস্তে তারা পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্নভাবে এ দেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা বিভিন্ন উপায় অবলম্বন করা শুরু করেছে। তো এখানে 1681 সালের পূর্বে পরবর্তীতে যখন নবাব শায়েস্তা খান দুর্গ নির্মাণে বাণিজ্য কুঠি স্থাপনে বাধা প্রদান করেন, একটা নৌ বাণিজ্য কুঠি স্থাপন করতে চেয়েছিল হুগলি নদীর তীরে। তো নবাব শায়েস্তা খান সেটা বাধা প্রদান করায় এখান থেকে নবাবদের সাথে এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাংঘর্ষিক রূপ ধারণ করে। তো সেখান থেকেই মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে তারা সশস্ত্রভাবে বিভিন্ন দুর্গ আক্রমণ করেন এবং আক্রমণ করে বিভিন্ন রাজ্য তারা দখল করে নিয়েছিলেন। তো শেষ পর্যন্ত এসে তারা দক্ষিণ ভারতের টিপু সুলতানকে পরাজিত করে এবং অনেক রাজ্য তারা তাদের নিজেদের দখলে নিয়ে নেন। এরপরে 1757 সালে, তোমরা জানো এটা হয়তো শুনেছ, যে 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশির আম্রকাননে পলাশির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবাব পরাজিত হয় এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা স্থায়ীভাবে এদেশে তাদের আধিপত্য বিস্তারের সূত্রপাত ঘটায়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে পলাশির যুদ্ধের পর থেকেই মূলত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের আধিপত্য একেবারে প্রত্যক্ষভাবে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তোমরা জানো, পলাশির যুদ্ধে বিভিন্ন কারণে তিনি নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন
তাদের রাজ কর্মচারীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, নানাবিধ কারণে সেটা ছিল, ইতিহাসে এটা আছে এখনো। তো সেখান থেকেই তারা ভারত উপমহাদেশে ইংরেজ শাসনের গোড়াপত্তন হয় কবে? 1757 সালের এই পলাশির যুদ্ধের পর থেকে, এবং 1947 সনের 14ই আগস্ট পর্যন্ত তারা এই ভারত উপমহাদেশকে শাসন করেছে। তো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনই ভারত উপমহাদেশে চালু ছিল। পরবর্তীতে রানী ভিক্টোরিয়া এই কোম্পানির শাসনকে বিলুপ্ত করেন এবং সরাসরি ইংরেজ শাসন ভারত উপমহাদেশে চালু করেছিলেন। তো সেখান থেকে তারা বিভিন্নভাবে স্বেচ্ছাধীন আইন প্রয়োগের মাধ্যমে অর্থাৎ তাদের সুবিধার জন্য, সোজা কথা, অর্থাৎ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তাদের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য, দীর্ঘদিন ভারত উপমহাদেশকে শাসন করার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করেছেন। এ লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের স্বেচ্ছাধীন আইন, অর্থাৎ তাদের ইচ্ছা মতো কিছু আইন প্রণয়ন করেছে। তো এখানে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1909 সালের মূলমিন্ট সংস্কার আইন, 1919 সালের ভারত শাসন আইন, এই আইনগুলো ছিল স্বেচ্ছাধীন আইন, অর্থাৎ তাদের ইচ্ছা মতো, তাদের প্রয়োজনে এদেশকে শাসন করার জন্য তারা এই আইনগুলো প্রণয়ন করেছে। কিন্তু এই আইনের যে বিধিবিধানগুলো ছিল, এটা ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারে নাই, যার ফলে আস্তে আস্তে ভারতীয় জনগণের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদের চেতনা উন্মেষিত, বিকাশ ঘটে ভারতীয় জাতীয় চেতনায়। আসলে এই চেতনাটা আসছে অনেক পরে, না হলে 200 বছর প্রায় তারা এদেশকে শাসন করতে পারতো না। জাতীয়তাবাদী চেতনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ নাগরিক দৃষ্টিভঙ্গির দিক থেকে জাতীয়তাবাদী ধারণা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সচেতন নাগরিক না হলে, নাগরিকতার মধ্যে রাজনৈতিক সচেতনতা না আসলে এটা হয় না, এই চেতনাবোধ গড়ে ওঠে না। তো যাই হোক, তো সেখান থেকে এখানে তারা 47 সনে 14ই আগস্ট পর্যন্ত এদেশকে শাসন করেছে। তো এর মাঝখানে একটু আগে আমি বলেছি যে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1909 সালের মূলমিন্ট সংস্কার আইন, এগুলো মনে রাখতে হবে নির্ব্যক্তিকের জন্য। তারপরে 1919 সালের ভারত শাসন আইন ইত্যাদি আইন তারা করেছেন। লাস্টে যেটা তারা করেছেন 1793 সনের, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এটা পরীক্ষায় আসে সাধারণত, এটা সম্বন্ধে আমি আজকে ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে এখানে দেখো আমি হেডিংয়ে লিখেছিলাম যে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি বাণিজ্য করার জন্য ভারত উপমহাদেশে আসে। 1613 সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ক্রমে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেন। কিছুদিন তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা এদেশে বাণিজ্য করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হন এবং আস্তে আস্তে বিভিন্ন এলাকা তারা দখল করে নেন। এবং সর্বশেষ যেটা 1757 সনের 23শে জুন তারা পলাশী যুদ্ধের মাধ্যমে স্থায়ীভাবে দেশে এই ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ঘটান। তো এখানে যেটা আমি বলেছি চিরস্থায়ী বন্দোবস্ত, অভিনব একটা পদ্ধতি, অর্থাৎ স্থায়ী জমিদার প্রথা। এটা বাংলা এবং উড়িষ্যা দুটি রাজ্যে লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন।
এটাকে আরেকটা নাম ছিল 10 সালা বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন, অর্থাৎ সূর্যাস্ত আইনের মাধ্যমে এটার মূল কথা হলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সূর্যাস্তের পূর্বে নির্দিষ্ট পরিমাণ কর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দপ্তরে জমা দিলে চিরদিনের জন্য জমির মালিকানা লাভ করবেন এবং পরবর্তীতে বংশানুক্রমিক ভাবে ওই জমিদারদের উত্তরাধিকার জমিদারি লাভ করবেন। এটার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ চিরদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স বা কর বা খাজনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে চিরদিনের জন্য স্থায়ীভাবে জমিদারিত্ব লাভ করবে। এই ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। এখানে উল্লেখ্য একটা জিনিস, এই ব্যবস্থা চালু করে তারা প্রথমে যেটা চেয়েছিল সেটা হলো ইংরেজদের সমর্থন পুষ্ট একটা শ্রেণী সৃষ্টি করা। তাদের সমর্থন পুষ্ট অর্থাৎ এই চিরস্থায়ী বন্দোবস্ত চালুর ফলে যে জিনিসটা হয়েছে, পূর্ববঙ্গে মানে আমাদের আজকের যেটা বাংলাদেশ, এই পূর্ববঙ্গের কৃষক, সাধারণ যারা কৃষক প্রজা, দারিদ্র জনগণ, তারা এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তারা বিভিন্নভাবে অত্যাচারের শিকার হয়েছে। এখানে দুটি শ্রেণীর সৃষ্টি হয়, আমি একটু আগেই বলেছি। একটা হলো ইংরেজদের সমর্থন পুষ্ট একটা শ্রেণী, যারা জমিদারিত্ব লাভ করেছিল, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে তারা জমিদারিত্ব লাভ করেছে এবং এখানে এই জমিদাররা অধিকাংশই ছিল কলকাতার যে হিন্দু জমিদার। পূর্ববঙ্গের যারা মুসলমান তারা জমিদারিত্ব লাভ করতে পারে নাই। তো হিন্দু জমিদারদের অত্যাচার নিপীড়ন দিন দিন এখানে বেড়ে গিয়েছিল। মাঝখানে আরেকটা শ্রেণী সৃষ্টি হয়েছিল, যে কর বা খাজনা আদায়ের জন্য যে মধ্যস্বত্ব ভোগী একটা শ্রেণী ছিল, তারা কর বা খাজনা আদায়ের নামে বিভিন্নভাবে জনগণের উপরে উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচার করেছে, যার ফলে পূর্ববঙ্গের সাধারণ মানুষের অবস্থা দিন দিন অর্থনৈতিক দিক থেকে খারাপ হতে থাকে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। একদিকে অত্যাচার, নিপীড়ন, আর একদিকে আর একটা এখানে ছিল যেটাকে বলা হয়েছিল নীল কর। হয়তো শুনেছো তোমরা যে চাষিদেরকে নীল চাষে বাধ্য করত, কারণ জমিদার ছিল কলকাতার হিন্দু জমিদার, তারা ইংরেজদের সমর্থন পুষ্ট। তো ইংরেজদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে এদেশের কৃষকদের উপরে তারা জোর জবরদস্তি করে তারা সিদ্ধান্ত চাপাতো, নীল চাষে বাধ্য করতো, যেটা ছিল অলাভজনক। সুতরাং এভাবে নীলকরদের অত্যাচার, আর একটা হলো ট্যাক্স, কর, খাজনা আদায়ের নামে মধ্যস্বত্ব একটা ভোগী বা শ্রেণী যারা ছিল তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে। এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে মাঝখানে সুবিধা যেটা হয়েছে, ইংরেজদের অর্থাৎ এলিট একটা গোষ্ঠী তারা তাদের সমর্থনে পেয়েছে, যারা বিভিন্নভাবে ইংরেজদেরকে সহযোগিতা করেছে এদেশে ইংরেজ শাসনকে দীর্ঘমেয়াদী করার জন্য, এদেশে ইংরেজ শাসনকে আরো সম্প্রসারিত করার জন্য এই মধ্যস্বত্বভোগী তাদের শাসন করেছে। তো এখানে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল যেটা, সেটা হলো পূর্ববঙ্গের যারা মুসলমান তারা ছিল সাধারণত একটু অসচেতন। কারণ ইংরেজ শাসন শুরুর পরে ভারত উপমহাদেশে প্রথমে যখন ইংরেজরা ইংরেজি শিক্ষা চালু করে তখন মুসলমানরা এটাকে সাদরে গ্রহণ করে নাই, কিন্তু হিন্দুরা মোটামুটি ভাবে ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিল, যার পরিপ্রেক্ষিতে হিন্দুরা সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা, চাকরি বিভিন্ন ক্ষেত্রে তারা অগ্রগামী ছিল এবং এই যে তাদের মধ্যে সচেতনতা আসছিল, তারা এই সচেতনতার কারণেই মূলত কলকাতার হিন্দু এলিট গোষ্ঠী এই জমিদারিত্ব লাভ করেন। কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন এই পূর্ববঙ্গের বিশেষ করে মুসলমানের সাধারণ জনগণ। তো এখানে এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, খ নম্বরের প্রশ্নে থাকে
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? প্রশ্নটা তোমরা লিখে নিলে ভালো হয়। প্রশ্নটা আমি লিখে দেই। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? আর যদি গ নাম্বার বা ঘ নম্বরের প্রশ্ন আসে তখন চিরস্থায়ী বন্দোবস্তের সুফল, কুফল ইত্যাদি ব্যাখ্যা করো, আলোচনা করো, এরকম আসে। প্রশ্নটা খাতায় লিখে নিবে এবং পরবর্তীতে বাসায় এটাকে সলভ করার চেষ্টা করবে। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? তো এভাবে ইংরেজরা একে একে তাদের স্বেচ্ছাধীন আইন প্রয়োগের মাধ্যমে, তাদের নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে তারা ভারত উপমহাদেশকে শাসন করে আসছিল। তাদের এই ঔপনিবেশিক শোষণের যাতাকলে এদেশের মানুষ নিষ্পেষিত, অত্যাচারিত, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক থেকে পশ্চাৎপদ হতে থাকে। দিন দিন তারা পিছিয়ে পড়তে থাকে। তো এই অবস্থায় আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে এবং যারা একটু শিক্ষিত জনগণ ছিল, বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের মধ্যে এই জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। তো এই ভারতীয় জাতীয়তাবাদী চেতনার উন্মেষের মাধ্যমে, বিকাশের ফলে ভারত উপমহাদেশে প্রথম একটা রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, যেটার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885 সালে এই সংগঠনটি গড়ে ওঠে এবং এটি ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে ভারতীয় নাগরিকদের জাতীয়তাবাদের চেতনায় এই রাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, যেটির নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারত উপমহাদেশের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে প্রথম সম্মেলনের মাধ্যমে এই রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রেক্ষাপট আমি একটু আগেই বলেছি, অর্থাৎ ব্রিটিশ শাসনের দীর্ঘদিনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্যের প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে যখন এই নাগরিক চেতনাবোধের উন্মেষ ঘটে, তখন ভারতীয় নেতৃবৃন্দ এই তাদের অনুভূতি থেকে জাতীয়তাবাদীর চেতনার মাধ্যমে প্রথম রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের গোড়াপত্তন এখানে করেছিলেন। তো এখানে এই জাতীয় কংগ্রেস স্থাপনের পরে মোটামুটি ভাবে প্রথম অধিবেশনে এর কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু হয়। তোমরা হয়তোবা শুনেছ যে ভারতে এখনো এই রাজনৈতিক দলটা সক্রিয়, অর্থাৎ দীর্ঘদিন থেকে ভারতে এই রাজনৈতিক দলটি আছে। তো পর্যায়ক্রমে সেটা আছে। তো তখন যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ অবিভক্ত ভারত যখন ছিল, আজকের বাংলাদেশ, পাকিস্তান, ভারত একত্রে ছিল তখন প্রথমে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল। তো যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দলটি গঠন করা হয়েছিল সেটি আমি সংক্ষেপে একটু বলবো। তো এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য,
প্রথম লক্ষ্য 1 নম্বরে প্রথম অধিবেশনে বোম্বের অধিবেশনে নেতৃবৃন্দ যে 4টা লক্ষ্যের কথা এখানে বলেছেন। 1 নম্বরে নাগরিকদের মধ্যে যোগসূত্র স্থাপন। ভারত উপমহাদেশে এখানে বিভিন্ন জাতির বসবাস, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, অনেক বিভিন্ন এখানে জাতি রয়েছে। তো প্রথমেই হলো নাগরিকদের মধ্যে যোগসূত্র, অর্থাৎ যাতে নাগরিকগণ তাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একে অপরের মাধ্যমে সৌহার্দ্যমূলক ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই প্রথমে জাতীয় কংগ্রেসের যাত্রা শুরু হয়। অর্থাৎ আয়তনেও ছিল বিশাল, যোগাযোগ ব্যবস্থাও আজকের মতো এমনটা ছিল না। বর্তমানে আমরা আধুনিক যুগে 1 সেকেন্ডে এখান থেকে আমেরিকার সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু তৎকালীন সময় ছিল না। যার ফলে তাদের প্রথম লক্ষ্য বা যে টার্গেট তাদের এখানে ছিল সেটা হলো নাগরিকদের মধ্যে যোগসূত্র স্থাপন। 2 নম্বর যে লক্ষ্য, জাতীয় ঐক্য গঠন। জাতীয় ঐক্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ জাতীয় ঐক্য কখন আসে? যখন নাগরিকদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। জাতীয়তা, জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত ঐক্য না হয়। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এখানে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তো তৎকালীন সময়ে সাধারণ নাগরিকগণ অসচেতনতার কারণে তাদের মধ্যে এটাও হয়নি। একটু আগে আমি বললাম যে তৎকালীন সময় ভারত উপমহাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতির বসবাস এখনো কিন্তু রয়েছে। এই জাতীয় ঐক্য গঠনের উপরে তারা জোর দেন এই জাতীয় কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদের অনুভূতি থেকে তাদের মধ্যে এই চেতনা জাগ্রত হয় যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি এক না হই, এক প্ল্যাটফর্মে না আসি, তাহলে আমাদের দীর্ঘদিন এই ঔপনিবেশিক শোষণের জাতাকলে নিষ্পেষিত হতে হবে। এই চেতনা থেকেই তারা এই জাতীয় ঐক্য গঠনের তাগিদ দিয়েছিলেন এই নেতৃবৃন্দ। 3 নম্বর যে লক্ষ্য উদ্দেশ্য, সংলাপের মাধ্যমে সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান। সংলাপের মাধ্যমে মানে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ ব্রিটিশ সরকার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1692 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1919 সনের ভারত শাসন আইন, 1909 সালের পার্লামেন্ট সংস্কার আইন, এই আইনের মাধ্যমে তারা যে এই আইনগুলো ছিল স্বেচ্ছাধীন আইন, অর্থাৎ ব্রিটিশ সরকার তাদের ইচ্ছা মতো তাদের শাসনের স্থায়িত্বের জন্য এই আইনগুলো প্রণয়ন করেছিলেন। কিন্তু আইনগুলো ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারে নাই, যার ফলে নাগরিকদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয় এবং এই অসন্তুষ্টি দেখার কারণে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানাবিধ সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে দেখা যায় যে হিন্দু মুসলিমদের মধ্যে বিদ্বেষ ভাব চলে আসে, অর্থাৎ সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল। তো এখানে এই কংগ্রেস গঠনের পরে নেতৃবৃন্দ চিন্তা করলো যে আমরা ব্রিটিশদের সাথে আলাপ আলোচনা করে, অর্থাৎ ব্রিটিশদের সরকারের যে প্রতিনিধি রয়েছে, এখানে সরকারের ধরন ছিল 2 ধরনের, অর্থাৎ গভর্নর জেনারেলের নেতৃত্বে ছিল কেন্দ্রীয় শাসন আর গভর্নরের নেতৃত্বে ছিল প্রাদেশিক শাসন। এখানে 2 ধরনের সরকার ব্যবস্থা ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রধান যিনি ছিলেন তাকে বলা হতো গভর্নর জেনারেল, আর
প্রাদেশিক সরকারের প্রধান যিনি ছিলেন তাকে বলা হতো গভর্নর। তো এখানে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ চিন্তা করলো যে সংলাপের মাধ্যমে, অর্থাৎ আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই ব্রিটিশ সরকারের সাথে, ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশের রাজনৈতিক সামাজিক যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এটা আমরা সমাধানের চেষ্টা করব। এই তিনটে ছিল লক্ষ্য। 4 নাম্বার যে লক্ষ্য, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমরা জানি, বর্তমানেও আমরা দেখে আসছি যে বিভিন্ন রাজনৈতিক দল, পৃথিবীব্যাপী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কর্ম হলো কর্মসূচি প্রণয়ন ও বাস্তব, অর্থাৎ জাতীয় চেতনার ভিত্তিতে নাগরিকদের সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মসূচি প্রণয়ন করেন এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। তো ঠিক জাতীয় কংগ্রেস সেই 1885 সালেও এই কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন এটা তাদের মধ্যে ছিল। অর্থাৎ পরবর্তীতে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিমিত্তে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতেন। এখানে সভা সমাবেশ হতে পারে, মিটিং মিছিল হতে পারে, স্মারকলিপি প্রদান হতে পারে, নির্বাচনে অংশগ্রহণ হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে তারা উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ কর্মসূচি প্রণয়ন এটা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেস মূলত এই 4টা লক্ষ্য নিয়ে 1885 সালে ভারতে প্রথম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেন এবং এই 4টে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছিল, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত ব্যর্থ বলবো না, কারণ একদিকে তারা রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক পরিক্রমা দ্রুত পরিবর্তনশীল, এই পরিবর্তন হয়ে হয়ে একসময় আস্তে আস্তে এই মূলত এই জাতীয়তাবাদের ভিত্তিতে এই ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কি কি, এই প্রশ্নটাও তোমরা খাতায় লিখে নিবে। তো আজকে আমি ভারত উপমহাদেশে ইংরেজ শাসনের যে সূত্রপাত হয়েছিল সেটি নিয়ে আলোকপাত করেছি। আবার ইংরেজ শাসনের সূচনা করে ভারতে তারা কিভাবে এদেশকে শাসন করেছিল, অর্থাৎ তাদের বিভিন্ন স্বেচ্ছাধীন আইন প্রণয়নের মাধ্যমে তাদের ক্ষমতার স্থায়িত্ব, অর্থনৈতিক সুবিধা আদায় ইত্যাদির লক্ষ্য নিয়ে তারা ভারত উপমহাদেশে শাসন শুরু করেছিল। পরবর্তীতে আস্তে আস্তে যখন এবং এই শাসনের প্রেক্ষিতে এদেশের জনগণের মাঝে দারিদ্রতা, নিপীড়ন, তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলে আসছে। এই যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যের কারণেই এক সময় ভারতীয় জাতীয়তাবাদী চেতনার উন্মেষিত হয়। আর এই জাতীয়তাবাদী চেতনার বিকাশের মাধ্যমে এদেশে প্রথম যে রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং সেই ভারতীয় জাতীয় কংগ্রেস বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তাদের কর্মসূচি, তাদের প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও সচেতন করতে সক্ষম হয়েছিলেন। এবং পরবর্তীতে 1947 সনের 14ই আগস্ট ব্রিটিশরা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং গোটা ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। এবং স্বাধীনতার পরে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, একটি নাম ছিল পাকিস্তান আর একটা ছিল ভারত। তো
এখানে আমি তোমাদের বাড়ির কাজের জন্য দুটি প্রশ্ন কিন্তু বলেছি, একটা লিখেও দিয়েছিলাম। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? 2 নাম্বার যেটা, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজ দুটি করে খাতায় উত্তর লিখে রাখবে। আমি যখন ক্লাস চলবে তখন আমি দেখব। আশা করি তোমরা এই বাড়ির কাজটি করবে এবং পড়াশোনায় মনোনিবেশ দিতে হবে এখন থেকে, সময় নেই। তো তোমাদেরকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।